আসসালামু আলাইকুম, সবাইকে লেকচার নাম্বার 5 এ স্বাগতম। তোমরা যারা যারা জয়েন করবে একটু কষ্ট করে নিজেদের নামটা একটু মেনশন করে দিও। ফ্রেন্ড যারা জয়েন করে না তাদের নামটা একটু মেনশন করিও। ভাইয়া 2-3 একটু লেট হয়ে গেছে, 9 মিনিট লেট হয়ে গেছে। তো আমি লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা যারা জয়েন করতেছে একটু নামটা একটু মেনশন করে দাও। ওকে, মোটামুটি দেওয়া শেষ সবগুলো গ্রুপেই। তাড়াতাড়ি তোমরা আর্লি জয়েন হয়ে নাও। আজকের পড়াটা কিন্তু আমাদের জন্য খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা বোর্ডে এই কোশ্চেনটা আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোশ্চেনটার যে টাইমিংগুলো মেডিকেল এডমিশনে সবচেয়ে বেশি আসে। তাহলে এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তোমাদের একটু একটু 9-10 বেসিক ছিল, হৃদচক্রের বেসিক, বাট আমরা এখন ইন্টারমিডিয়েট লাইফে এটা আরো অনেক ডিটেইলস পড়বো, কিভাবে জিনিসটা সম্পন্ন হচ্ছে সেই জিনিসটা জানবো। তো যারা যারা জয়েন্ট হচ্ছে একটু জাস্ট কষ্ট করে তোমাদের নামটা একটু মেনশন করে দাও। ফ্রেন্ড যারা জয়েন হয়নি তাদেরকে একটু মেনশন করে দাও। খুব আর্লি জয়েন হও, খুব দ্রুত শুরু করে দিচ্ছি। আচ্ছা, একজন একটু আমাকে একটু কষ্ট করে জানাইও যে আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে নাকি আর লেখাগুলো বুঝে যাচ্ছে নাকি, একটু আমাকে জানাইও কেউ একজন কমেন্টে, একটু জানিয়ে দিলে ভাইয়া শুরু করে দিব। আচ্ছা, তাহলে সবকিছু মোটামুটি সেট আছে, ঠিক আছে আমাদের। আমরা তাহলে মোটামুটি শুরু করে দিতে পারি। একটু একটু মার্কার গুলো নেই আমি। আচ্ছা, আজকে আমাদের পড়াটা হলো হৃদচক্র। ঠিক আছে, হৃদচক্র বোঝার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসের লেকচারগুলো একটু দেখা লাগবে। তোমরা যারা এই ভিডিও আজকে লাইভ ভিডিওটা দেখতেছো তারা অবভিয়াসলি প্রিভিয়াস ক্লাসের লেকচারগুলো অবশ্যই দেখবে। বিশেষ করে হৃদপিণ্ড যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ লেকচার 3 লেকচার 4 অবশ্যই অবশ্যই দেখবা, না হলে লেকচার 5 বুঝতে তোমার কষ্ট হবে। তাহলে লেকচার 3 লেকচার 4 খুব ভালো করে দেখলে লেকচার 5 এর জিনিসগুলো বুঝতে সহজ হবে। সবাই অবশ্যই দেখে নিবা, দেন লেকচার 5টা আজকে তোমরা ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, আসো। হৃদচক্র জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ধরে পড়ছি আসলে হৃদপিণ্ড দিয়ে কিভাবে রক্ত আদান প্রদান করে, কোন জায়গা থেকে হৃদপিণ্ডে রক্ত আসে, হৃদপিণ্ড থেকে রক্ত বের হয়ে কোথায় কোথায় যায়, এই জিনিসগুলো পড়ছি। তো হৃদপিণ্ড থেকে রক্ত আসে অথবা হৃদপিণ্ড থেকে রক্ত বের হয়ে, যে আসা বা বের হওয়া এই জিনিসগুলো ঘটে আসলে মূলত হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে, মানে সিস্টোল আর ডায়াস্টোলের মাধ্যমে। তো সিস্টোল মানে আমরা বলছিলাম হৃদপিণ্ডের যে প্রাচীরটা আছে, লাইক আমি যদি ধরি এটা হচ্ছে হৃদপিণ্ডের প্রাচীর, হৃদপিণ্ডের প্রাচীরের ভেতর থাকে কিছু হৃদপেশি, এগুলা লাইক ধরি আমরা হৃদপেশি, এসব জায়গাগুলোতে হৃদপেশি আছে। তাহলে এই যে হৃদপেশিগুলো, হৃদপেশির ভেতরে ফাঁপা কিছু অংশ আছে, এগুলাই হচ্ছে সেই ফাঁপা অংশগুলো। এগুলোকে আমরা বলছিলাম অলিন্দ ও নিলয়। যেমন এটাকে আমরা বলছিলাম লেফট অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, এটাকে আমরা বলছিলাম লেফট ভেন্ট্রিকল, বাম নিলয়, এটাকে আমরা বলছিলাম রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, এটাকে আমরা বলছিলাম রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়। তো ভাইয়া এখন এই যে অলিন্দ নিলয় এগুলোর সংকোচনটা কিন্তু মূলত হৃদপেশি থেকেই আসে। হৃদপেশির সংকোচনের মাধ্যমে অলিন্দ নিলয়গুলো সংকুচিত হয়ে প্রসারিত হয়। এখন কথা হলো ভাইয়া, একটা সংকোচন একটা প্রসারণকে আমরা একত্রে কি বলি? আমি গত ক্লাসে বলছিলাম একটা সংকোচন ও একটা প্রসারণকে আমরা একত্রে বলি হৃদ স্পন্দন।
বা ইংরেজিতে যাকে আমরা বলি হার্ট বিট। হার্ট বিট হৃদস্পন্দন বা হার্টবিট মানে একটা সিস্টোল, একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল, একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল, এই জিনিসটাই হলো হার্টবিট বা হৃদস্পন্দন। তো কথা হইলো আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন যে হচ্ছে, অর্থাৎ একটা সিস্টোল সংকোচন, একটা ডায়াস্টোল প্রসারণ যে হচ্ছে, এই জিনিসটা হওয়ার ক্ষেত্রে আমাদের হৃদপিণ্ডের ভেতরে কি কি চেঞ্জ হয়, ঠিক আছে, কিছু ঘটনা ঘটে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মেইনলি আজকে জানবো। তো আমরা বলি হৃদস্পন্দন মানে সিস্টোল ডায়াস্টোল একসাথে সংঘটিত হচ্ছে। এই সিস্টোল ডায়াস্টোল সংঘটিত হতে কি কি ঘটনা হৃদপিণ্ডের মধ্যে পুনরাবৃত্তি ঘটে, তাইলে একটা সিস্টোল একটা ডায়াস্টোল অর্থাৎ একটা হৃদস্পন্দন বা হার্টবিট, একটা হৃদস্পন্দন বা হার্টবিট সম্পন্ন হতে আমাদের হৃদপিণ্ডে যেসব ঘটনাগুলো পুনরাবৃত্তিকভাবে সংঘটিত হয়, মাইন্ড ইট, পুনরাবৃত্তিকভাবে সংঘটিত হয়, সেই ঘটনাগুলোকেই আমরা বলি কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক মানে হৃদপিণ্ড বা হৃদপিণ্ডের সাইকেল বা হৃদপিণ্ডের চক্র বা কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। তাহলে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র বা হৃদচক্র একই কথা। জিনিসটা কি? জিনিসটা হইলো এই যে হৃদস্পন্দন হচ্ছে, সিস্টোল ডায়াস্টোল হচ্ছে, সিস্টোল ডায়াস্টোল হওয়ার সময় আমাদের হৃদপিণ্ডে যেসব ঘটনাগুলো চক্রাকারে ঘটতেছে, লাইক এটা ঘটবে, দেন এটা ঘটবে, দেন এটা ঘটবে, দেন এটা ঘটবে, আবার এটা ঘটবে, আবার এটা ঘটবে, আবার এটা ঘটবে, আবার এটা ঘটবে, চক্রাকারে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে আমরা বলি হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। সাইকেল আকারে ঘটে, সংগঠিত হয়। তো দেখো আমরা হৃদস্পন্দনের একটা টাইম দিছিলাম, আমরা হৃদস্পন্দনের টাইম দিছিলাম একজন মানুষ, ধরো তুমি একজন সুস্থ মানুষ, আমি একজন সুস্থ মানুষ, প্রতিটা সুস্থ মানুষের 1 মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন হয়। তুমি একটু মেপে দেখতে পারো হৃদস্পন্দনটা তোমার বুকে একটা স্টেথোস্কোপ লাগাইয়া, যে 70 থেকে 80 বার হৃদস্পন্দন হয়, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে 70 থেকে 80 বার হৃদস্পন্দন হয় মানে বিট, এই যে হার্ট বিট, বিট পার মিনিট মানে প্রতি মিনিটে 70 থেকে 80 বার অ্যাভারেজে আমাদের হৃদস্পন্দন বা বিট হয়। তো এটা হচ্ছে একটা রেঞ্জ ধরে আমরা যদি অ্যাভারেজ মানটা ধরি, অ্যাভারেজ মান হচ্ছে 75 বিট, 75 বিট পার মিনিট, 75 বিট পার মিনিট মানে অ্যাভারেজে গড়ে সবার 75ই হয়, 72, 75, 78। তো দেখো এখান থেকে আমি একটা জিনিস বলছি, হৃদচক্র কি সেটা ডেফিনেশন আমরা পাইলাম, এই যে সিস্টোল ডায়াস্টোল সম্পন্নিত হৃদপিণ্ডের যে চক্রাকার ঘটনা, এগুলোই হৃদচক্র। হৃদচক্রের সময়কালটা আমরা একটু এখানে একটু হৃদচক্রের সময়কালটা একটু নির্ণয় করব। তো নির্ণয় করার আগে আমি বোর্ডের একটা ছবি তুলে রাখি, ছবি তুলে এরপর আমরা একটা হৃদচক্রের সময়কাল নির্ণয় করব। দেখো হৃদচক্রের সময়কালটা নির্ণয় করার জন্য জাস্ট মনে রাখো যে 75টা হচ্ছে অ্যাভারেজ হৃদস্পন্দন, একটা মানুষের অ্যাভারেজ হৃদস্পন্দন হচ্ছে 75 বিট পার মিনিট, মানে প্রতি মিনিটে 75 বার আমাদের হৃদপিণ্ডটা সিস্টোল ডায়াস্টোল করবে অর্থাৎ বিট করবে। তো এই জিনিসটা যদি আমরা একটু একটা ম্যাথের মাধ্যমে দেখতে চাই, তাহলে সেই ম্যাথটাই হবে আমাদের হৃদচক্রের সময়কাল। তো আমরা হৃদচক্রের সময়কালটা নির্ণয় করব এখন। হৃদচক্রের সময়কাল বা কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্রের সময়কাল। কার্ডিয়াক চক্রের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা একটা সূত্র আছে, সূত্র দিয়ে নির্ণয় করতে হয়। আমি এখানে লিখি কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু, এদিকে জায়গা হবে না, আমি এদিকে লিখি কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু, উপরে হবে 60, উপরে হবে 60, নিচে হবে হার্ট বিট পার মিনিট, নিচে হবে হার্ট বিট পার মিনিট, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে উপরে হবে 60 সেকেন্ড মানে 1 মিনিটের কি, নিচে হবে হার্টবিট পার মিনিট। এখন ধরো তোমার হার্টবিট 75, ইফ your heartbeat is 75 per minute মানে প্রতি মিনিটে তোমার হার্টবিট 75, তোমার হার্ট 75 বার হৃদস্পন্দন সম্পন্ন করে, অর্থাৎ একটা সিস্টোল একটা ডায়াস্টোল সম্পন্ন করে, তাহলে আমাদের এই সূত্র মোতাবেক আমরা সেই মানটা পাবো 60 বাই নিচে হবে হার্টবিট পার মিনিট, হার্টবিট পার মিনিট 75। তাহলে 60 দিয়ে যদি আমরা 75 কে ভাগ দিই,
তাহলে আমাদের মানটা আসে 0.8 সেকেন্ড। আমাদের মানটা আসে 0.8 সেকেন্ড। তাহলে বলা যাচ্ছে আমাদের একটা রিচ চক্র সম্পন্ন হতে 0.8 সেকেন্ড সময় লাগে। এটাই হচ্ছে এখানের ম্যাথ। বায়োলজিতে 2-3টা ম্যাথ আছে ছোট ছোট, তার মধ্যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বায়োলজি পরীক্ষা অর্থাৎ জুলজি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যেতে হয়, কারণ ক্যালকুলেটর না থাকলে তুমি ম্যাথটা আনসার করতে পারবে না। আমি আজকের ক্লাসের শেষে অবজেক্টিভ দিব, অবজেক্টিভে দেখবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016তেও আসছে, মেডিকেল অ্যাডমিশন 2016তেও আসছে, এই ম্যাথটাই আসছে। তাহলে এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমাকে বুঝতে হইলে অবশ্যই তোমাকে সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে রিচ চক্রের সূত্র মাথায় রাখার জন্য তোমার একটা মানই যথেষ্ট। সেই মানটা হইলো, রিচ চক্রের সূত্রটা তোমার মাথায় রাখার জন্য একটা মানই যথেষ্ট। সেই মানটা হইলো হৃদস্পন্দন প্রতি মিনিটে কয়বার হচ্ছে। তোমার হৃদস্পন্দন ধরে নি প্রতি মিনিটে 75 বার করে হচ্ছে, 75 বিট পার মিনিট, ঠিক আছে। তাহলে তুমি এটা সিম্পল হিসাব, তোমার হৃদস্পন্দন যদি 75 বার হয় পার মিনিটে, তাহলে তুমি উপরে হলে 60 লিখবা, উপরে 60টা লিখে দিলা, নিচে 75। এখন ভাইয়া চেঞ্জ করে দেন মানটা, ধরি আমার হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 70 বার, ধরি আমার হৃদস্পন্দন প্রতি মিনিটে 70 বার হচ্ছে, জাস্ট এই জায়গায় চেঞ্জ, এই জায়গায় চেঞ্জ 70। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কি মান পাও সেটা দেখবা। ভাই আমার হৃদস্পন্দন এখানে হচ্ছে 80 বার, জাস্ট এই জায়গায় চেঞ্জ 80, ক্যালকুলেট করো, মান যত আনসার তত, ঠিক আছে। তো এটা সেকেন্ড, আমরা যেহেতু এখানে 75টা রাখছি, আমরা 75টা লিখেই একটা ছবি তুলি, দেন আমরা সামনের দিকে আগাবো। তাহলে এটা হচ্ছে রিচ চক্র বের করার সূত্র, মাথায় রাখতে হবে এটাই রিচ চক্র বের করার সূত্র। উপরে 60 কনস্ট্যান্ট, তোমার শুধু হৃদস্পন্দনের মানটা জানলেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ছবি তুলি। আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখি হচ্ছে যে আমাদের রিচ চক্র, রিচ চক্রের কিছু ধাপ আছে। 3 নাম্বার অপশনটা রিচ চক্রের কিছু ধাপ আছে, আমরা ধাপগুলো একটু আগে দেখিনি। কার্ডিয়াক সাইকেল বা রিচ চক্র, কার্ডিয়াক সাইকেল বা রিচ চক্র। রিচ চক্রের 4টা ধাপ আছে, সিরিয়ালি ধাপগুলো মাথায় রাখতে হবে, একদম সিরিয়ালি। সিরিয়াল ভুল করা মানে হচ্ছে অবজেক্টিভের সময়কালটা ভুল করা, কারণ এখানে আমি বলে দিছি একটা সময়কালটা এখন বের করছি, আরো একটা সময়কাল আছে এই ধাপগুলোর, ওই তো 0.8 যেটা বের করছিলাম সেই 0.8টাকে ভাগ করা হয়, ঠিক আছে। তো এই সময়কালটা ভুল করে ফেলবো যদি সিরিয়ালি মনে না রাখো। 1 নাম্বার হইলো, আমি এখানে অবশ্যই লিখছি অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তাহলে সিরিয়ালি এই মানগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, এটা হলো 3 নাম্বার স্টেপ, এটা হলো 4 নাম্বার স্টেপ। তাহলে 4টা স্টেপ কিন্তু আমরা অলরেডি এই জায়গায়ও পেয়ে গেছি, বাট আমি এখানে একটু লিখে দিই অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। ডায়াস্টোল মানে অ্যাট্রিয়াম প্রসারিত হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপ হলো অ্যাট্রিয়ামের সিস্টোল, সিস্টোল মানে অ্যাট্রিয়াম সংকুচিত হবে। তাহলে দেখো আমরা বলছিলাম কিন্তু ডায়াস্টোল সিস্টোল একসাথে যদি হয়ে যায় একটা হৃদস্পন্দন, তাহলে এখানে ডায়াস্টোল একবার হয়েছে, সিস্টোল একবার হয়েছে, তাহলে একটা হৃদস্পন্দন কিন্তু এই জায়গায় হয়ে গেছে। তাহলে এইটার একটা মান থাকবে, সেই মানটা আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি। এরপর আমরা দেখব ভেন্ট্রিকলের সিস্টোল। এই জায়গাটাতে এসে সবাই ভুল করে, সবাই আবার সিরিয়ালি লিখে দেয় ভেন্ট্রিকলের ডায়াস্টোল, না, এরপর হবে ভেন্ট্রিকলের সিস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোল 3 নাম্বার স্টেপটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল, এবং 4 নাম্বারটা হবে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। 4 নাম্বারটা হবে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তাহলে 4টা স্টেপ কিন্তু আমরা সিরিয়ালি পেয়ে গেছি। এই 4টা স্টেপের যদি একটু সময়কালগুলো দেখতে চাই, সময়কালগুলো হবে প্রথম স্টেপটার 0.7 সেকেন্ড,
তাহলে একটা জিনিস তোমরা ইজিলি বের করতে পারতেছো, প্রথম দুইটা হচ্ছে একটা হার্টবিট মানে হৃদস্পন্দন, একটা ডায়াস্টল একটা সিস্টল মানে একটা হৃদস্পন্দন। এরপরে দুইটা ভেন্ট্রিকলের একটা সিস্টল একটা ডায়াস্টল মানে ভেন্ট্রিকলের একটা হার্টবিট। তাহলে এখানে দুইটা হার্টবিটের কথা আমি দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের হার্টবিট, একটা হচ্ছে ভেন্ট্রিকলের হার্টবিট। অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল। তো দেখো সিস্টল ডায়াস্টল মানে হচ্ছে কিন্তু 0.8। এভারেজ যদি তোমার হৃদস্পন্দনটা 75 হয় তাহলে কিন্তু আলটিমেটলি 0.8 আসে। 0.8টাই কিন্তু হচ্ছে সিস্টল ডায়াস্টল মানে কার্ডিয়াক চক্রের সময়কাল। তো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল অ্যাট্রিয়ামের সিস্টল এটাও তো একটা হৃদস্পন্দন, মানে এই জায়গায়ও কিছু ঘটনা অনুসৃত হবে, হৃৎপিণ্ডের ভিতরে কিছু ঘটনা সংঘটিত হবে, তাহলে এটাও একটা হৃদচক্র। তাহলে এই যে হৃদচক্র এই হৃদচক্রতে 0.8 সেকেন্ড থেকে আমি অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড লিখে দিছি, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলে বাকি থাকবে শুধু 0.1 সেকেন্ড, শুধু 0.1 সেকেন্ড। তাহলে মাইন্ডেড এই মানটা অবশ্যই তোমার জানা থাকতে হবে, এই মানটা অবশ্যই তোমার জানা থাকতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড। তাহলে 0.7 0.1 0.8 শেষ। এরপরে 0.3 একটা সিস্টল হলে, তাহলে ডায়াস্টল হলে কিন্তু হৃদচক্র হয়ে যাবে। তাহলে 0.3 গেল গা 713, তাহলে আর এখানে কত সেকেন্ড বাকি থাকবে? 0.8 থেকে যদি 0.3 চলে যায় তাহলে বাকি আছে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা দুইটা টোটাল চক্র দেখাইছি, এটা একটা হৃদচক্র 0.7 0.1 মিলে 0.8 হইল, আবার এটাও একটা হৃদচক্র 0.3 0.5 মিলে 0.8 হইল। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, সিরিয়ালটা মেইনটেইন, অ্যাট্রিয়ামের আগে প্রসারণ, এরপরে অ্যাট্রিয়ামের সংকোচন, এরপরে ভেন্ট্রিকলের সংকোচন, এরপরে ভেন্ট্রিকলের প্রসারণ। অ্যাট্রিয়াম হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল হচ্ছে নিলয়। এই দুইটা উপরে দুইটা হচ্ছে অলিন্দ, বাম অলিন্দ ডান অলিন্দ, এই দুইটা হচ্ছে যে নিলয়, বাম নিলয় ডান নিলয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এই চারটা যে প্রকারভেদ, এই চারটা প্রকারভেদের মানগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। এই মানগুলো মনে রাখার জন্য একটা সহজ সূত্র আমরা শিখতে পারি, মানে একটা নিমোনিক আমরা একটা মনে রাখার টার্ম শিখতে পারি। অ্যাডাম আশাকে ভিসিডি ভিডিও প্লেয়ার কিনে দিল। তাহলে আমরা এখানে যদি একটু দেখি, অ্যাডা দিয়ে অ্যাট্রিয়ামের, আমি এখানে শর্টকাটে লিখতেছি, অ্যাট্রিয়ামের ডা দিয়ে ডায়াস্টল, তাহলে ফার্স্ট স্টেপটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এরপরে আশা দিয়ে অ্যাট্রিয়ামের সা দিয়ে সিস্টল, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল চলে আসলো আমাদের। এই দুইটা সময়কাল কত ভাইয়া? সিরিয়ালি একটু একটা ফোন নাম্বার যদি মনে রাখি 0.7135, এটা হচ্ছে একটা ফোন নাম্বার 0.7135। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ফোন নাম্বারটা মনে রাখি 7135, তাহলে 7135টা মনে রাখলে আমরা এখানে সিরিয়ালি মানটা বসাই। এখানে হচ্ছে 0.7, এখানে এই মানটা আসতেছে 0.7, এখানে এই মানটা আসতেছে 0.1, তাহলে দুইটা মান কিন্তু পেয়ে গেলাম। এরপর আসি ভিসি দিয়ে ভেন্ট্রিকল, ভি দিয়ে ভেন্ট্রিকলের, সি দিয়ে আবার সিস্টল, ভিডি দিয়ে ভেন্ট্রিকলের, ডি দিয়ে ডায়াস্টল, তো এগুলার টাইমটা আমরা এই যদি ফোন নাম্বারটা মনে রাখি 0.71 মানে 0.8 গেছে কি, এবার 0.3টা বসাবো শুধু, এখানে হবে 0.3, এখানে হবে 0.5। হৃদচক্র সম্পন্ন হইলো, নাম্বারিং গুলোও সম্পন্ন হইলো। ঠিক আছে, তাহলে এই যে নিমোনিকটা বা মনে রাখার টার্মটা, এটা যদি সিরিয়ালি মনে রাখতে পারি তাহলে আমাদের এই টার্মগুলো কিন্তু সিরিয়ালি আসবে। সিরিয়াল মেইনটেইন করা জরুরি,
সিরিয়াল মেনটেন না করলে পরীক্ষায় আনসার ভুল হবে, পরীক্ষার লেখা ভুল হবে, সিরিয়াল মেনটেন না করলে স্যারের সেই কোশ্চেনে নাম্বার দিবে না। এবং সিরিয়াল ভঙ্গ হয় কোথায়? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, আবার সিরিয়ালি লিখে দেয় ভেন্ট্রিকুলার ডায়াস্টল, নট ভেন্ট্রিকুলার ডায়াস্টল না, অ্যাট্রিয়ামের ডায়াস্টল সিস্টল হওয়ার পরে ভেন্ট্রিকুলার সিস্টল হইতে হবে, নাহলে রক্ত তো বের হইতে পারবে না। ভেন্ট্রিকুলার সিস্টল দেন ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে এই জিনিসটার একটা ছবি আমি তুলে ফেলি। আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দিই এখন। তাহলে আমরা হৃদচক্রের সময়কালগুলো মোটামুটি জেনে ফেললাম। এবার আমি একটু গ্রুপে ঢুকি, আমরা একটা ছড়ার মাধ্যমে একটা টার্ম শিখবো। যদি এখন হয় একটা ছন্দ, খুব হবে না তো মন্দ, ছন্দটা পেলে তোমরা পাবে আনন্দ, থাকবে না তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। ছন্দটা কি? ছন্দটা হইল অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে রক্ত ফিরে আসে, অ্যাট্রিয়ামের সিস্টোলে রক্ত নিলয়ে ভাসে, নিলয়ের সংকোচনে রক্ত নিলয় থেকে বের হতে থাকে না কোনো বাঁধনে। এরপরে দেখা যায় যে সেমিনুলার কপাটিকা হলে যদি খুলে শব্দ হয় লাভ, সেমিনুলার কপাটিকা বন্ধ হলে শোনা যায় ডাব। তাহলে আমাদের এই যে একটা টার্ম, এই একটা টার্মে কিন্তু আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে বলে দিছি অলরেডি। তাহলে আমাদের সেমিনুলার কপাটিকা খোলা এবং সেমিনুলার কপাটিকা বন্ধ হওয়া, শব্দ হয় লাভ, শব্দ হয় ডাব, টোটাল শব্দ লাভ ডাব, সেটাকে আমরা শুনি বুকের থুপ থুপ। তাহলে জিনিসটি একটু আমাদের মাথায় থাকা দরকার। এইটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের জন্য সহজ, আদারওয়াইজ আমাদের জন্য জিনিসটা কঠিন। আচ্ছা, তো আমরা দেখি এখন কিভাবে প্রসেসটা সম্পন্ন হয়। জাস্ট এখানে আমি একটা সিকোয়েন্স মেনটেন করে জিনিসটা দিয়ে যাব, ঠিক আছে? দেখো, সর্বপ্রথম অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভাই এটা ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। কিসের প্রসারণ? হৃদপেশিগুলো প্রসারিত হবে। হৃদপেশিগুলো প্রসারিত হলে কি হবে? ভিতরের যে গহ্বরগুলো আছে অর্থাৎ অলিন্দ নিলয়ে প্রসারিত হবে। তো প্রসারিত হইলে কি হবে? প্রসারিত হইলে ভেতরের যে আয়তন, সেই আয়তনটা বাড়বে। আর আয়তন বাড়লে কি হয়? বয়েলের সূত্র অনুসারে আমরা জানি আয়তন বাড়লে চাপ কমে। তাহলে ভেতরের চাপটা তুলনামূলকভাবে কমে গেছে। চাপ কমলে এটা কি হবে? চাপ কমলে বাহিরের থেকে রক্ত এসে এখানে ফিল আপ হবে। তো ভাইয়া প্রথমে উপরের দুইটা অ্যাট্রিয়াম প্রসারিত হইছে মানে ডায়াস্টল হইছে, তাহলে ভেতরের আয়তন বাড়ছে, আয়তন বাড়া মানে চাপ কমছে। যদি চাপ কমে রক্ত এসে অ্যাট্রিয়াম ফিল আপ করবে। এখন ভাইয়া দেখা গেল রক্ত কোন দিক থেকে এসে ফিল আপ হবে। তো এখন আমরা যদি দেখি ঊর্ধ্ব মহাশিরা, আমাদের দেহের উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং দেহের নিচের অংশ থেকে নিম্ন মহাশিরা দিয়ে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্তগুলো এসে ডান অলিন্দে জমা হবে। কেন? ডান অলিন্দ এখন প্রসারিত, ফুলে গেছে। যদি ফুলে যায় জায়গা বেড়ে যাবে, জায়গা বেড়ে যাইলে ফিল আপও বেশি হবে। তাহলে দেখি আমরা এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং এই যে নিম্ন মহাশিরা, এই দুইটা দিয়ে রক্ত এই জায়গাটাতে প্রবেশ করতেছে, এটা হচ্ছে ডান অলিন্দ। ভাইয়া ডান অলিন্দে আরেকটা জায়গা থেকে রক্ত আসে, সেটা কোনটা? হৃৎপিণ্ডের ভিতর এই যে হৃৎপ্রাচীরগুলোতে যে ধমনী সাপ্লাই দেয় তাকে আমরা বলি করোনারি ধমনী। সেই করোনারি ধমনী হৃৎপ্রাচীরে সাপ্লাই দেওয়ার পর হৃৎপ্রাচীরেও কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই তৈরিকৃত কার্বন ডাই অক্সাইড করোনারি শিরার দ্বারা গঠিত করোনারি সাইনাসের মাধ্যমে এসে ডান অলিন্দে চলে আসে। তাহলে এই যে আমি ছোট করে দেখেছি, এটা হচ্ছে যে করোনারি সাইনাস। কিসের সমন্বয়ে গঠিত? করোনারি শিরার সমন্বয়ে গঠিত একটা অংশ, যেটা ডান অলিন্দে ওপেন হয়।
তাহলে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা করোনারি সাইনাস দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে চলে আসলো এবং বাম অলিন্দে কোথা থেকে আসবে, একটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। তাহলে এই যে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত, এই জন্য আমরা লাল কালার দিয়ে দেখেছি, বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত এসে বাম অলিন্দে ফিল আপ করে। তো অলিন্দগুলো ফুলছে, জায়গা বাড়ছে, চাপ কমছে, রক্ত এসে ফিল আপ করছে। এই ক্ষেত্রে কপাটিকার কি হয়, বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ, অলওয়েজ বন্ধ। অ্যাট্রিয়ামে ডায়াস্টলে বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ, ওপেন কিন্তু হবে না। আচ্ছা, এরপর আমরা যদি দেখি এখন যে শেষ ফিল আপ হয়ে গেল, এবার হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল। এবার কি হবে ভাইয়া, অ্যাট্রিয়াম সংকুচিত হবে। তো সংকুচিত তো অ্যাট্রিয়াম হয় না, অ্যাট্রিয়াম তো হচ্ছে ভেতরের গহ্বর, অ্যাট্রিয়াম তো হচ্ছে ভেতরের গহ্বর। আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম তো ভাইয়া ভেতরের গহ্বর, সংকোচন শুরু হবে হৃৎপেশিতে। তাহলে এই যে এই জায়গাগুলো ধরি আমরা হৃৎপ্রাচীর আর হৃৎপেশি দিয়ে গঠিত। তাহলে এই জায়গাগুলোতে আগে সংকোচন শুরু হবে। তো ভাইয়া সংকোচন যে শুরু হবে কোন জায়গাটাতে আগে শুরু হবে, এটা তো আমাদের জানা দরকার। কি ডান সাইডে আগে শুরু হবে নাকি বাম সাইডে আগে শুরু হবে? তোমাদের যদি প্রিভিয়াস ক্লাসের বেসিক ক্লিয়ার থাকে, ডান সাইডে আগে সংকোচন শুরু হবে। কেন সংকোচন শুরু হবে? কারণ ডান সাইডে এমন একটা জিনিস থাকে যে তৈরি করে গতি। গতি যদি তৈরি না হয়, হার্ট চলতে পারবে না তার নিজস্ব গতিতে। তাইলে আমরা যদি দেখি, এই ডান সাইডে একটা নির্দিষ্ট জিনিস থাকে, এই তো ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের প্রাচীরে এই জায়গাটাতে একটা জিনিস থাকে যাকে আমরা বলছিলাম SAN বা পেসমেকার। SAN বা পেসমেকার, SAN তৈরি করে গতি, তাই SAN কে বলি আমরা পেসমেকার। SAN না থাকলে জ্বলবে না জ্যোতি, SAN এই হৃৎপিণ্ডে তৈরি করবে গতি। তো তোমার যদি গতি তৈরি না হয়, কোনোদিনও সিস্টল হবে না। সিস্টল যদি না হয়, হৃৎপিণ্ডের অলিন্দগুলো সংকুচিত হবে না। অলিন্দ যদি সংকুচিত না হয়, জীবনও রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসবে না। তাহলে জিনিসটা দেখা গেল যে এই যে আমাদের ডান সাইডে যে সংকোচনটা আগে শুরু হবে, শুরু হওয়ার একমাত্র একটাই কারণ, ডান সাইডে ছিল, ডান অলিন্দের প্রাচীরে ছিল SAN, এটাই তৈরি করবে গতি বা পেস। এই পেসটার কারণেই হৃৎপিণ্ডের এই ডান সাইডের প্রাচীরটা আগে সংকুচিত হবে, মানে ডান অলিন্দ আগে সংকুচিত হবে, দেন এখান থেকে কিছু উদ্দীপনা বাম অলিন্দ যায়, তাহলে বাম অলিন্দ এরপরে সংকুচিত হবে। তাহলে সংকোচনটা অলিন্দ নিলয়, অলিন্দে আগে হচ্ছে ডান অলিন্দে, দেন যাচ্ছে বাম অলিন্দে। ডান অলিন্দে কেন হচ্ছে, SAN থাকার কারণে হচ্ছে, এটাই বেশি। আচ্ছা, তো আসি আমরা যদি দেখি, SAN সংকুচিত হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার অলিন্দগুলো সংকুচিত হবে। অলিন্দ যদি সংকুচিত হয়, তাহলে রক্ত কিন্তু নিলয়ে আসতে হবে। তো নিলয়ে আসতে হলে ভাইয়া মাঝখানে যে দুটো কপাটিকা আছে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, মানে আমরা বলি বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা, এই দুটো ওপেন হইতে হবে। তাহলে মনে রাখতে হবে, অ্যাট্রিয়ামে সিস্টলের ক্ষেত্রে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা ওপেন হয় এবং রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসে। ঠিক আছে, তাহলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে চলে আসলে আর কোনো বাধা থাকলো না, ফ্রিলি মুভ করে চলে আসলো। তাহলে জিনিসটা দেখা গেল, আমাদের অলিন্দের মধ্যে সংকোচন হইলো, রক্ত নিলয়ে চলে আসলো। এখন ভাই সংকোচনের ধাপটা কেমন, সংকোচনের ধাপটা কি বেশি নাকি কম? আমরা এরকম, তোমরা যখন পড়ালেখা করো, তোমাদের যখন আমরা বলি হচ্ছে যে দুইটা স্টুডেন্টের মধ্যে রোল 1 এবং রোল 2, তখন রোল 1 কে কিন্তু আমরা বলি ডাইনামিক স্টুডেন্ট, রোল 2 কে আমরা বলি একটু ডাইনামিকসিটি কম। ডাইনামিক মানে যে স্টুডেন্টের মধ্যে ইন্টারনাল একটা গতি আছে, ইন্টারনাল একটা ক্ষমতা আছে, যে হ্যাঁ সেই সব সময় রোল একই হবে। ঠিক সেম এখানে দুইটা ধাপ আছে। এই যে SAN এর থেকে যে সংকোচনটা আসে, সংকোচন দুইটা ধাপে ভাগ করা যায়। এই ধাপটার সময়কাল আমরা অলরেডি আগে বলে দিছি 0.1 সেকেন্ড। এই ধাপটার সময়কাল ছিল 0.7 সেকেন্ড। তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1 সেকেন্ড। এই যে 0.1 সেকেন্ড, এই 0.1 সেকেন্ডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড। এই 0.05 সেকেন্ডটাকে আমরা বলি ডায়নামিক ফেজ, ডায়নামিক ফেজ। আর এটা হলো ডায়নামিক ফেজ। এখন ভাইয়া ডায়নামিক মানে কি? ডায়নামিক মানে হইলো ওর গতি সবচেয়ে বেশি, অর্থাৎ এই শুরুর 0.05 সেকেন্ড, 0.1 সেকেন্ডের শুরুর 0.05 সেকেন্ডে সংকোচন সবচেয়ে বেশি হয়, সর্বোচ্চ সংকোচন হয়, এই অলিন্দগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়। এই জন্য 0.5 সেকেন্ডের ধাপটাকে আমরা বলি ডাইনামিক ফেজ।
এরপর আস্তে আস্তে পরের 0.5 সেকেন্ডে আস্তে আস্তে সংকোচনটা কমতে থাকে, এই জন্য আমরা বলি এডাইনামিক। এই আছে এ মানে অ্যাবসেন্ট, মানে ডাইনামিসিটি, গতিটা একটু কমে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা হলো এডাইনামিক ফেজ। তাহলে আমরা সোজা সাপটা কথাই এখানে কি কি পাই সোজা হিসাবে বলে দিই। অলিন্দের মধ্যে রক্ত এসে ফিল আপ হয়েছিল, এরপর এখন অলিন্দের সিস্টোল হবে। সিস্টোল মানে কি ভাইয়া? অলিন্দের সংকোচন হবে। সংকোচন কোথা থেকে শুরু হবে? ডান অলিন্দ থেকে। কেন? ডান অলিন্দে কি আছে? ডান অলিন্দে গতি তৈরি করার জন্য অ্যাসেন বা পেসমেকার আছে। তো ডান অলিন্দে যখন সিস্টোল হবে, সিস্টোল মানে হচ্ছে যখন অলিন্দগুলো চুপসে যাবে, চিকন হয়ে আসবে, সংকুচিত হবে। তাহলে অলিন্দ যদি সংকুচিত হয়, অলিন্দের ভেতরের আয়তনটা কমবে, আয়তন কমলে চাপ বাড়বে, চাপ বাড়লে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, যদি খুলে যায় অলিন্দ থেকে রক্ত নীল হয়ে চলে আসবে। এতটুকু কাজই হচ্ছে সিস্টোল। এই ক্ষেত্রে 0.1 সেকেন্ড সময় ব্যয় হয়। 0.1 সেকেন্ডকে দুটো ভাগে ভাগ করলাম, 0.05 0.05 0.05 প্রথম ধাপটাতে সংকোচনটা অনেক বেশি হয়, পরে 0.05 ধাপটাতে সংকোচন একটু কম হয়। এই জন্য প্রথম ধাপটাকে আমরা বলি ডাইনামিক ফেজ, পরের ধাপটাকে বলি অ্যাডাইনামিক ফেজ। অ্যাডাইনামিক মিন্স এ দিয়ে অ্যাবসেন্ট, মানে ডাইনামিসিটি অ্যাবসেন্ট হচ্ছে, মানে কমতেছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টোলটা গেল। এরপর আমরা আসি ভেন্ট্রিকলের সিস্টোল। এখন ভাইয়া কথা হলো অ্যাট্রিয়ামের সিস্টোল হওয়ার মাধ্যমে রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে মাত্র এসে জমছে, সাথে সাথে সিস্টোল, হ্যাঁ সাথে সাথে সিস্টোল, রক্ত এসে জমে বসে থাকবে না, রক্ত বের হয়ে যাবে সাথে সাথে। তো এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ যদি না হইতো, কাহিনীটা এটা হইতো যে এখানে রক্ত আসার সাথে সাথে আবার কিন্তু ব্যাক করে উল্টা দিকে চাইতে চাইতো। রক্তের গতি স্বভাবই হচ্ছে এটা, রক্ত হচ্ছে দুই দিকে ফ্লো হইতে চাই। এই জন্য আমরা বলছিলাম হৃৎপিণ্ডের মধ্যে রক্তের গতি হচ্ছে একমুখী, একমুখী গতি নিয়ে এসে চলাফেরা করে, এবং দ্বিবর্তনী সংবহন, দুই দিকেই সংবহিত হয়, ঠিক আছে। তাহলে এই যে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা ভেন্ট্রিকলের সিস্টলে কিন্তু বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। রক্ত এখন জমে আছে কোথায়? নীলয়গুলাতে। তাহলে আমাদের এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হলো রাইট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের রক্ত এসে জমে থাকলো, সাথে সাথে সিস্টোল শুরু হয়ে গেল, ভেন্ট্রিকলে সিস্টোল। তো ভেন্ট্রিকলে সিস্টোল মানে আবার সেম কথা, আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে চাপ বেড়ে যাবে, চাপ যদি বেড়ে যায় রক্ত এবার বের হতে চাইবে ভেন্ট্রিকল থেকে। কারণ ফোমের বলকে যদি পানিতে ভিজে গিয়ে না চিপ মারো, চিপ মারলে দেখা যাবে যে সেটা থেকে পানি পড়ে যেতে চাইবে, নাকি পানি ধরে রাখবে? সে ধরে তো রাখতে পারবে না, তোমার চিপ খাচ্ছে তো পানি পড়ে যাচ্ছে, তো এখানে চিপ খাবে তো রক্ত চলে যাবে। কোথায় চলে যাবে ভাইয়া? বাম ভেন্ট্রিকল আর ডান ভেন্ট্রিকল থেকে কে বের হয়, এবার সেটা জানার দরকার আছে, এই জন্য প্রিভিয়াস ক্লাসটা দরকার। তাহলে দেখি এই যে বাম ভেন্ট্রিকল থেকে বের হবে, দেখো একটা নালিকা, লাল কালারের একটা নালিকা এখান দিয়ে উঠছে, এই তো একটা নালিকা উঠছে, এই নালিকাটাকে আমরা বলি মহাধমনী। আমি প্রথম চিত্রটাতে দেখাইছি বিদায় পরের চিত্রগুলো তার নামগুলো দেখাইনি। এই যে নালিকাটা উঠছে, এই নালিকাটাকে আমরা বলছি দেখো মহাধমনী, এই নালিকাটাকে আমরা বলছি দেখো মহাধমনী। তাইলে মহাধমনী বাম নিলয় থেকে উঠে, মহাধমনী বাম নিলয় থেকে উঠে যায়। তাহলে বাম নিলয় যখন চাপ খাবে, সিস্টোল হবে, সংকুচিত হবে, তখন বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে বের হয়ে চলে যাবে। এখন ভাইয়া মহাধমনী দিয়ে কেমন রক্ত যায়? অবভিয়াসলি আমরা সবাই জানি মহাধমনীতে অক্সিজেনযুক্ত রক্তই আসে, তাহলে মানে বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্তই আসে, তাহলে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী দিয়ে বের হয়ে চলে যায়, যেন মহাধমনী কালার লাল। আচ্ছা, এবার আসি দেখি মহাধমনী দিয়ে রক্ত যে যাবে, মাঝখান দিয়ে একটা তো কপাটিকা বলছিলাম, দেখো বাম নিলয় এবং মহাধমনী বাইরের ইংরেজি নাম অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা এবং বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে যে কপাটিকা, সেই কপাটিকাকে আমরা বলি অ্যাওর্টিক কপাটিকা, ঠিক আছে। তো অ্যাওর্টিক কপাটিকা যদি ওপেন না হয়, জীবনেও তো রক্ত বের হইতে পারবে না। অ্যাওর্টিক কপাটিকার একটা নাম সেমি লুনার বর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে এই দেখো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে অ্যাওর্টিক কপাটিকা কিন্তু ওপেন, রক্ত বের হইতে পারতেছে। তো মহাধমনী দিয়ে রক্ত বের হয়ে কোথায় যাবে? যাওয়ার তো একটাই জায়গা, সারা দেহ হতে যাবে, সারা দেহতে অক্সিজেনযুক্ত রক্ত চলে গেল। সেম কথা ডান নিলয়ের ক্ষেত্রে, ডান নিলয় থেকে রক্ত বের হবে কোন নালী দিয়ে? ডান নিলয় থেকে বের হয় ফুসফুসীয় ধমনী। আমি এই জায়গাটাতে আঁকছি, যে জন্য এখানে দেখাচ্ছি না। এই তো এটা হচ্ছে ডান নিলয় থেকে এই যে একটা নালিকা বের হয়েছে, এই নালিকাটাকে কিন্তু আমি দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছিলাম। তো এই যে ফুসফুসীয় ধমনী থেকে দিয়ে ডান নিলয় থেকে রক্ত বের হবে, তাও একটা কপাটিকা কিন্তু খুলতে হবে। দেখো এই জায়গায় সেই কপাটিকাটা বন্ধ, বাট এই জায়গায় সেই কপাটিকাটা ওপেন। এই কপাটিকাটাকে আমরা বলি পালমোনারি কপাটিকা। কেন ভাইয়া? ডান নিলয় এবং পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী,
পালমোনারি ধমনী ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা, সেই কপাটিকাকে আমরা বলি পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকাটার একটা সেমি লুনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে এখানে দুইটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে, একটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, একটা হচ্ছে সেমি লুনার কপাটিকা। এই যে পালমোনারি কপাটিকা, তাহলে অ্যাওর্টিক এবং পালমোনারি কপাটিকা দুইটাকে আমরা কমনলি বলতে পারি সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা, তাহলে দুইটাকে আমরা কমনলি বলতে পারি সেমি লুনার কপাটিকা। এখন ভাইয়া তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হলো বাম নিলয় থেকে এবং ডান নিলয় থেকে রক্ত বের হওয়ার জন্য সেমি লুনার কপাটিকা ওপেন হতে হবে। সেমি লুনার কপাটিকা ওপেন হতে হবে। আর যখনই সেমি লুনার কপাটিকা ওপেন হয় তখন হৃৎপিণ্ডে একটা শব্দ হয়, সেই শব্দটা হইল লাভ। সেই শব্দটা হইল লাভ, নট লাভ, নট ভালোবাসা। ভালোবাসার এখানে কোনো কাজ নাই, পড়ালেখা করতে হবে ভাই। তাহলে আমাদের ওপেন হবে সেমিলুনার কপাটিকা হোয়েন, কখন? ভেন্ট্রিকলের সিস্টোলের সময়। কেন? রক্ত বাম নীলা ডান নীলা থেকে বের হওয়ার জন্য কোনখান দিয়ে যাবে? বাম নীলা থেকে যাবে মহাধমনীতে, ডান নীলা থেকে যাবে ফুসফুসীয় ধমনীতে। তাহলে সেমিলুনার কপাটিকা যখন ওপেন হবে তখন শব্দ হবে, শব্দের নাম হলো লাভ। আচ্ছা, ঠিক সেম ভাবে এই জায়গাটাতে আসি। এই জায়গাটাতে কি হবে? দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। ডায়াস্টল মিন্স কি ভাইয়া? এখন এতক্ষণ ভেন্ট্রিকল সিস্টোল হয়েছে, মানে প্রেসার খাইছে, সংকুচিত হয়েছে, এখন ভেন্ট্রিকল প্রসারিত হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল এখন প্রসারিত। তো প্রসারিত মানে কি? ভেতরের আয়তন বাড়ছে। আয়তন বাড়া মানে কি? চাপ কমে গেছে। তাহলে আয়তন বাড়ছে, চাপ কমে গেছে। এখন একটা জিনিস দেখো, বাঙালি হিসেবে আমরা জানি আমাদেরকে দাঁড়াইতে দিলে আমরা বসে যাই, বসতে দিলে আমরা শুয়ে যাই, শুইতে দিলে তো আমরা কি কি করে ফেলে আল্লাহ জানে, ঠিক আছে? তাহলে সেটা আর বলা যাবে না, সেটা একটু ডিপ জিনিস। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে সে তাকে বের করে দিলাম অলরেডি বাম নীলে ডান নীলে থেকে রক্ত বের হয়ে চলে গেছে গা। এবার দেখো সেই রক্তটা আবার কি করবে? যখন বাম নীলে ডান নীলে থেকে বের হয়ে চলে যাবে তখন সে কি করবে? যখনই নীলয়গুলো প্রসারিত হবে তখন সে কি করবে? আবার ব্যাক করতে চাইবে। ওই বাঙালির মতো আর কি স্বভাব, শুইতে দিলে কি করে ফেলে। তাইলে তোমার দেখো সে আবার ব্যাক করতে চাইবে। কোথা থেকে ব্যাক করবে? এই যে এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী, আর এই লাল কালারটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এখান দিয়ে রক্ত কিন্তু দুইটা বের হয়েছিল। ফুসফুসীয় ধমনী দিয়ে তো রক্ত চলে গেছে ফুসফুসে, মহাধমনী দিয়ে তো রক্ত চলে গেছে আমাদের দেহে। তাহলে এই ফুসফুসীয় ধমনী মহাধমনী থেকে রক্ত কিন্তু আবার ব্যাক করে নিলে আসছে। কেন নিলে? এখন রিল্যাক্স। এই জন্য তোমার রক্তের ব্যাকটা বন্ধ করার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে সেমিলুনার কপাটিকা দুটো বন্ধ করে দেওয়া। এবার আসো, এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন হতে থাকবে, মানে ভেন্ট্রিকল যখন প্রসারিত হতে থাকবে তখন যেন রক্তগুলো ফুসফুসীয় ধমনী আর মহাধমনী থেকে ভেন্ট্রিকল বা নীলে আসতে না পারে, এই জন্য সেমিলুনার কপাটিকা দুটো বন্ধ হয়ে যায়। আমি এই জায়গাটায় দেখাইছি, বন্ধ হয়ে গেল, সেমিলুনার কপাটিকা দুটো বন্ধ হয়ে গেল। তো সেমিলুনার কপাটিকা যখন বন্ধ হয়ে যাবে, সেমিলুনার কপাটিকা যখন বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, তখন একটা শব্দ হবে, সেই শব্দটা হলো ডাব। ভাইয়া কি ডাব? গাছের ডাব? তুমি মনে করতে পারো, ঠিক আছে, অন্য কিছু মনে করার দরকার নেই, শুধু ডাব বন্ধ হয়ে যাওয়া, এখানে আপাতত এটাই মনে করতে পারো। অন্য সাইড গাছের ডাব নাকি অন্য ডাব সেটা এখন আমাদের জানার দরকার নেই, জাস্ট মনে করে রাখা যায় হচ্ছে যে ডাব ক্লোজ, বন্ধ হয়ে গেল। কখন? হোয়েন? যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হলো। ভেন্ট্রিকলের ডায়াস্টল হলো মানে ভেন্ট্রিকল প্রসারিত হলো মানে রক্ত যেন আর ব্যাক করে ভেন্ট্রিকল আসতে না পারে, এই জন্য সেমিলুনার কপাটিকা গুলো বন্ধ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে মূলত হৃদচক্র। এখন দেখো ভাই, সেমিলুনার কপাটিকা যখন বন্ধ হয়ে যাবে, রক্ত আলটিমেটলি মহাধমনী দিয়ে যাবে আমাদের কোষগুলোতে অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে, অক্সিজেন তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার কিন্তু নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি সাইনাস দিয়ে ডানালিন্দে আসবে। আবার রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে যাচ্ছে ফুসফুস থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে আমরা আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিব ফুসফুস দিয়ে, আবার গ্রহণ করব কিন্তু অক্সিজেন, সেই অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বামলিন্দে আসবে, আবার বামলিন্দ ডায়াস্টল হবে। সময় লাগবে 0.7, 0.1, এটার সময় 0.3, এটার সময় 0.5। তাহলে এই যে রক্ত আবার যে সাইকেলটা শুরু হবে, আবার অ্যাট্রিয়ামে ডায়াস্টল, আবার অ্যাট্রিয়ামে সিস্টল, ভেন্ট্রিকলে ডায়াস্টল, এই যে চক্রটা, এই চক্রটাকে আমরা বলি হৃদচক্র অথবা কার্ডিয়াক সাইকেল। এটার আমি একটা ছবি তুলে রাখি। আচ্ছা, তো এই চক্রটা আশা করি সবাই বুঝতে পারছো। এখানে বোঝা তেমন একটা আর কঠিন বিষয় নাই। আমি এখন থেকে আসলে
বায়োলজি ক্লাসগুলো একটু বড় হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই বলছো ভাই অনেকক্ষণ ধরে মোবাইলের সামনে বসে থাকতে হয়, চোখ ব্যথা হয়ে যায়। তবে তোমাদের প্যারার কিছু নেই, প্যারার দিন শেষ, আমরা সামনে এগিয়ে যাব বেশ। ঠিক আছে, আমরা সামনেই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আমরা অতি দ্রুততার সাথে। আর নেক্সট 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমাদের রক্তের চ্যাপ্টার শেষ, শীটও দিয়ে দিব, অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে কিন্তু এন্ট্রি করব। আর তোমরা সবাই অলরেডি জানো যে আমাদের 7 তারিখ থেকে প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হবে। আজকে থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত তোমাদের কনফার্মেশন করার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হয়েছে। গতকালকে লাইভ ভিডিও, ইমু ভাই আর মিশু ভাই লাইভ ভিডিওতে তোমরা হয়তো দেখে ফেলছো সবাই। তো তোমরা কনফার্মেশন হয়ে যাও, এরপরে সিক্রেট গ্রুপে ক্লাস হবে, আর এখানে কোনো ক্লাস হবে না। একটা কথা হলো, তোমরা আগে জানতা ফিজিক্সের অনলাইন বেস চলবে, এখন হচ্ছে বায়োলজির অনলাইন বেস চলবে। ভাইয়াও আসি তোমাদের সাথে, অনেকে রিকোয়েস্টে ভাইয়া এটা আসলে ডিসিশনটা নিচে হচ্ছে যে পুরো বছরই অনলাইন ক্লাসটা চালাবো। তাদের জন্য যারা হচ্ছে চিটাগং এর বাহিরে থাকে তারা এই সুবিধাটা পাবে। প্লাস চিটাগং এর ভিতরেও অনেকে কোচিং আসতে চায় না, বাট অনলাইন ক্লাস করতে চায়, এবং হয়তো তোমার দেখা গেছে যে বায়োলজি ক্লাসগুলো করে ভালো লাগছে, এই জন্য তুমি বায়োলজি ক্লাসগুলো করতে চাচ্ছ, বাট কোচিং এ এসে না, ঘরে বসেই। তাহলে ঘরে বসে ক্লাস করতে চাইলে তোমার জন্য সুবিধা, চিটাগং এর ভিতরে যারা করতে চাও তারাও পারবা, চিটাগং এর বাইরে যারা আছো তারাও পারবা, সবাই পারবা। পুরো বছরে অনলাইন ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর যখন কোচিং খুলবে, যখন কলেজ খুললে কোচিং অবশ্যই খোলা হবে ইনশাল্লাহ, তখন যারা কোচিং এ আসবা, এই ব্যাচে যারা পড়বা তাদের যেটুকু পড়াচ্ছি পড়া থেকেই কন্টিনিউ হবে। প্লাস ফাঁকিবাজদের জন্য একটা FB ব্যাচ হবে, ফাঁকিবাজি ব্যাচ। সে ফাঁকিবাজি ব্যাচটা হচ্ছে, বা যারা অনেকে অনলাইনে বিভিন্ন ধরনের সমস্যা বা পড়ালেখার মোবাইল চোখে দেখতে সমস্যা হয় বা ক্লাসগুলো করতে সমস্যা হয়, ওরা প্লাস ফাঁকিবাজ, দুইটা টাইপের ছেলে মেয়েকে নিয়ে নতুন একটা FB ব্যাচ, একদম ব্র্যান্ড নিউ একটা FB ব্যাচ হবে। সেটা হবে ইনশাল্লাহ কোচিং খুললে, তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পড়াবো উইথ এক্সক্লুসিভ বায়োলজি শিটস। তো তোমরা সবাই টেনশনের কোনো কিছু নেই, তোমাদের জন্য সব ধরনের অপশন আমরা খোলা রাখছি, একদম সব কিছুই ওপেন। জাস্ট তোমরা আসবা, ক্লাস করবা, মজা করবা, চলে যাবা। বায়োলজি পড়বো আমরা মজায় মজায়, থাকবো না কো বায়োলজিতে সাজাই সাজাই। আচ্ছা, তো তাহলে আমরা দেখি, আমাদের পড়া কিন্তু আজকে এখানেই শেষ। হৃদচক্রটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু 1 মিনিট একটা রিভিউ দিই। প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল মনে রাখার জন্য অ্যাডাম আশাকে VCD ভিডিও প্লেয়ার কিনে দিল। কীরকম VCD ভিডিও প্লেয়ার সেটা আমার জানার দরকার নেই, আশা কিরকম সিডি দেখবে ওখানে সেটাও আমার জানার দরকার নাই। আশা তার ইচ্ছা মতো দেখুক, তার যদি মনে হয় যে সে অনেক ভালো জিনিস দেখবে সে দেখুক, তার যদি মনে হয় যে হ্যাঁ তার অনেক কিছু জানার দরকার, সে জানার জন্য সেই সব জিনিসও দেখা থাকা সে দেখুক। ঠিক আছে, VCD ভিডিও প্লেয়ার কিনে দিল। তো অ্যাডা দিয়ে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আশা দিয়ে অ্যাট্রিয়ামের সিস্টল, VC দিয়ে ভেন্ট্রিকলের সিস্টল, VD দিয়ে ভেন্ট্রিকলের ডায়াস্টল। এটা একটু মনে রাখবো। সময়ের জন্য একটা ফোন নাম্বার মনে রাখবো, 0.7135। তো সময়টা আমরা ইজিলি মনে রাখতে পারি, 0.7 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড। 0.7, 0.1 এটা হচ্ছে একটা ডায়াস্টল সিস্টল, মানে এটা হচ্ছে একটা হৃদস্পন্দন, এখানে একটা চক্র সম্পন্ন হয়। 0.3, 0.5 এটা হচ্ছে একটা হৃদস্পন্দন, মানে এখানে একটা চক্র সম্পন্ন হয়। এটা আমরা জানলাম। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়ে গেছে, অ্যাট্রিয়াম প্রসারিত হচ্ছে, মানে রক্ত অ্যাট্রিয়ামে এসে ফিল আপ হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা অফ, মানে ক্লোজ আছে। দেন অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল মানে হচ্ছে যে এখন অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে, সংকুচনটা সর্বপ্রথম শুরু হয় ডান অলিন্দে। কেন ডান অলিন্দে? SAN আছে। তো এই ক্ষেত্রে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাগুলো ওপেন হয়ে যায়, রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে। এর পরবর্তীতে ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল রক্ত ভেন্ট্রিকল আসার পর ভেন্ট্রিকলগুলা সংকুচিত হয়। ভেন্ট্রিকল সংকুচিত হলে এখানে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ, বাট সেমিলুনার কপাটিকা দুইটাই ওপেন। তো সেমিলুনার কপাটিকা যদি ওপেন হয় তাহলে একটা শব্দ হবে, শব্দটার নাম লাভ। লাভ শব্দ হওয়ার পরে রক্ত বের হয়ে যাবে, ডান নিলয় থেকে রক্ত বের হয়ে যাবে ফুসফুসীয় ধমনী দিয়ে, ফুসফুসে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে বের হয়ে যাবে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত। দেন অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে অ্যাট্রিয়াম আবার প্রসারিত হবে। তার মানে রক্ত কিন্তু ব্যাক করতে চাইলেও ব্যাক করতে পারবে না, কেন? কারণ সেমিলুনার কপাটিকা এই ধাপে এসে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমরা একটা শব্দ পাবো, শব্দটা হলো ডাব। তাহলে কোন কপাটিকা কোন ধাপে খুলে বন্ধ সেটা মনে রাখতে হবে। বাইকাসপিড ট্রাইকাসপিড প্রথম ধাপে ক্লোজড, এর পরের ধাপে ওপেন, বাকি সব ধাপে ক্লোজড, আবার ওপেন হবে। সেমিলুনার কপাটিকাগুলো 3 নাম্বার ধাপে ওপেন, 4 নাম্বার ধাপে ক্লোজড। 4 নাম্বার না, বাকি সবগুলো ধাপে ক্লোজ থাকে, শুধু 3 নাম্বার ধাপটাতে তারা ওপেন থাকে। এই কপাটিকার টার্মটা একটু মনে রাখতে হবে, এগুলো অ্যাডমিশনে খুব কমন কোশ্চেন। আর এর পরবর্তীতে রক্ত দেখতেছি আমরা চলে গেল সারা দেহে আর ফুসফুসে, আবার ব্যাক করবে, আবার এই সাইকেলটা সম্পূর্ণ হবে। তো
আমরা মোটামুটি জানলাম যে হচ্ছে আমাদের এটাই হচ্ছে আজকে আমাদের পড়া হৃদচক্রটার ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করছি। তোমার হার্টবিট যদি তোমার জানা থাকে 60 দ্বারা হার্টবিটকে ভাগ দিয়ে দিয়ে তোমার হৃদচক্রের সময়কালটা তুমি বের করে ফেলতে পারবা। আমি এখনই একটা অঙ্ক দিব, সময়গুলো অবশ্যই মনে রাখতে হবে। সিরিয়ালি 0.713 সেকেন্ড, সিরিয়ালি স্টেপগুলো মনে রাখতে হবে। অ্যাট্রিয়াম এন্ড ডায়াস্টল বা অলিন্দের প্রসারণ, অ্যাট্রিয়ামের সিস্টোল বা অলিন্দের সংকোচন, ভেন্ট্রিকুলার সিস্টোল বা নিলয়ের সংকোচন, ভেন্ট্রিকুলার ডায়াস্টল বা নিলয়ের প্রসারণ 7135। এটা আমাদের মাথায় রাখা দরকার। আচ্ছা, তো আসো আমি এটা ছবি তুলে ফেলছি, এখন আমি জাস্ট অবজেক্টিভ দিব, সিকিউ দিব। আমাদের সবগুলো স্টেপে আসলে শেষ। কার্ডিয়াক চক্র করলাম আমরা, সময়কালটাও জানলাম, ধাপ সমূহ দেখলাম, প্রক্রিয়াটাও দেখলাম। এখন বোর্ড সিকিউ আর বোর্ড এমসিকিউ আমরা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2017। মানুষের বক্ষদেশের অভ্যন্তরে এমন একটি যন্ত্র থাকে যার স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে। যার স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যেতে পারে এবং দেহের বিভিন্ন অঞ্চল থেকে পুনরায় ফিরে আসতে পারে। সুস্থ দেহের জন্য প্রয়োজন যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন। ঘ ঘ নাম্বারের প্রশ্নটা আসছে, উদ্দীপক উল্লিখিত যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে। সম্পন্ন হয় বিশ্লেষণ করো। বলো এই কোশ্চেনটার আনসার কি বলো। কি চাচ্ছে তোমার থেকে, কি জানতে চাচ্ছে, এটার আনসার দাও।
একটু সবাই আমাকে একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো। না, একজন আনসার দিছে লম্বচ্ছেদ, লম্বচ্ছেদ না, বাকি সবার আনসার হচ্ছে লম্বচ্ছেদ চাই নাই তোমার থেকে। এখান থেকে উদ্দীপক লিখিত যন্ত্রটি, যন্ত্র মানে তো বুঝতেছ বক্ষদেশের অভ্যন্তরের যন্ত্র, বক্ষদেশের অভ্যন্তরের যন্ত্র। বক্ষদেশে দুইটাই যন্ত্র থাকে, একটা হচ্ছে হৃৎপিণ্ড আর একটা হলো ফুসফুস। এখন কথা হলো ভাইয়া, আরো ক্লু দিছে যে হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুসের কথা আসলে শ্বাসের কথা আসবে, বাট এখানে কথা দিছে স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যায় এবং দেহের বিভিন্ন অঞ্চল থেকে ফিরে আসে। তাহলে স্পন্দনে রক্তের প্রবাহ, তাহলে রক্ত নিয়ে যত টান সব হৃৎপিণ্ড, তার মানে এই যন্ত্রটা হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন মানে হৃদস্পন্দন, হৃদস্পন্দন মানে হার্টবিট আর কি। হার্টবিট চাক্রিক গতিতে সম্পন্ন হয়, তার মানে তোমার থেকে এখানে জানতে চাইছে কার্ডিয়াক চক্র। তোমার থেকে এখানে জানতে চাইছে কার্ডিয়াক চক্র, ঠিক আছে? তোমার থেকে এখানে জানতে চাইছে কার্ডিয়াক চক্র, তোমার থেকে এখানে জানতে চাইছে কার্ডিয়াক চক্র। তাহলে এই কোশ্চেনটা আমরা একটু একটা ছবি তুলে রাখি, আমরা দেন যেটা মারাত্মক ইম্পর্টেন্ট অবজেক্টিভে যাব। দুটা মারাত্মক ইম্পর্টেন্ট অবজেক্টিভে যাব এখন, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। সবাই ক্যালকুলেটর সামনে নাও, ক্যালকুলেটর সামনে নিয়ে বসো। একজন মানুষের প্রতি মিনিটে তার হৃদচক্রের সময়কাল কত? চিটাগং বোর্ড 2016, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17, দুইটা জায়গায় সেম কোশ্চেনটাই আসছে। চিটাগং বোর্ডে আনসার করতে গেলে তুমি তো ক্যালকুলেটর পাবা, মেডিকেল আনসার করতে গেলে ক্যালকুলেটর পাবা না, ঠিক আছে? এই অঙ্কটা একটু দ্রুত আমাকে করে দাও, সবাই কমেন্টে একটু আনসার জানাও। আমি এটার আনসার সবার থেকে আশা করতেছি, একদম সবার থেকে। মেডিকেল অ্যাডমিশনে কোনো ক্যালকুলেটর নাই, নট অ্যালাউড। এই অঙ্কটাই তোমার বোর্ডে আনসার করলে গুড, তোমাদের সবার হচ্ছে ভেরি গুড, অনেক ধন্যবাদ। বোর্ডে আনসার করলে এটা সূত্র কি? কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের সূত্র কি? উপরে 60, নিচে হচ্ছে হৃদস্পন্দন প্রতি মিনিটে। হৃদস্পন্দন প্রতি মিনিটে এখানে দিচ্ছে 80 বার, প্রতি মিনিটে 80 বার, তাহলে নিচে 80 হবে, ভাগ করলে 0.75 সেকেন্ড।
0.75 সেকেন্ড, এটা তোমার মুখস্থ করে দিতে হবে মেডিকেল অ্যাডমিশন। বাট বোর্ডে করলে তো বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউড, মেডিকেল অ্যাডমিশনে ক্যালকুলেটর ইজ নট অ্যালাউড। তাহলে এটাই সূত্র, তোমরা সবাই পারছো, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। সবাই ট্যালেন্ট, সবাই ট্যালেন্ট, সবাই চান্স পাওয়ার মতো স্টুডেন্ট। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, গ নাম্বার। আচ্ছা, এরপর আমরা একটা কোশ্চেন দিই, এটাই আমাদের আজকে শেষ কোশ্চেন। এটাও মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত? সময়কালগুলা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই আসে, সময়কালগুলো ভালো করে মাথায় রাখবা। এই কোশ্চেনটা আসছে ম্যাথ 10, 11, 7, 8-এ। এটার আনসার দ্রুত দাও। আচ্ছা, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখতেছি সবাই হচ্ছে যে দেখো তোমরা কি জিনিস পেরে যাচ্ছ, এটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা এখনো মাত্র নিউ ফার্স্ট ইয়ার, তোমরা মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন পেরে যাচ্ছ। তাইলে এইভাবেই যদি আমরা পড়ি, আমাদের একাডেমিক পড়াটা যদি অ্যাডমিশনের সাথে রিলেটেবল হয়, জিনিসটা খুবই সহজ। তোমার অ্যাডমিশনে গিয়ে কোনো প্যারা নাই, এবং একাডেমিকেও কোনো প্যারা নাই। একাডেমিকেও প্যারা নাই চিল, অ্যাডমিশনও প্যারা নাই, নিবা প্রচুর ফিল। ঠিক আছে, তাহলে আমাদের কোনো প্যারা ছাড়াই আমরা কাজ করবো। এখানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা অলিন্দের ডায়াস্টল হবে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা অলিন্দের ডায়াস্টল হবে 0.7 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম আমাদের বোর্ড সিকিউ দেখলাম, অ্যাডমিশন কোশ্চেনও দেখলাম, বোর্ড কোশ্চেনও মোটামুটি দেখা হয়ে গেল। তো তাহলে আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফার্দার বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে রক্তের চাপ। রক্তের চাপ, সেকেন্ড সেগমেন্ট শেষ হবে রক্তের চাপের মাধ্যমে। অর্থাৎ ফার্স্ট সেগমেন্টটাতে আমরা মূলত পড়াইছিলাম রক্তের অধ্যায়টাতে, ফার্স্ট সেগমেন্টে আমরা মূলত পড়াইছিলাম আমরা রক্ত কি, রক্ত রসের বর্ণনা, রক্ত কণিকাগুলোর বর্ণনা, লোহিত রক্ত কণিকার সাথে রক্ত কণিকা অনুচক্রিকার বর্ণনা, রক্ত তঞ্চন প্রক্রিয়া দেখছিলাম, লসিকা দেখছিলাম। এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টের পড়া ছিল। সেকেন্ড সেগমেন্টে আমরা মোটামুটি হৃৎপিণ্ডটা দিয়ে ধরছি, এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হৃৎপিণ্ডের রক্তের চাপের মাধ্যমে সেকেন্ড সেগমেন্ট শেষ হবে। এরপরে আছে হৃৎপিণ্ডের কিছু রোগ এবং তাদের চিকিৎসা। রোগ এবং চিকিৎসা ক্লাসটা 2টা ক্লাসে শেষ করে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট 3টা লেকচারের মাধ্যমে, অর্থাৎ লেকচার লাগবে আরো 3টা, অর্থাৎ 8টা লেকচার, টোটাল রক্তের 8টা লেকচারের মাধ্যমে আমরা পুরো রক্ত চ্যাপ্টারটা কভার দিয়ে দিব। তোমরাও খুব ভালো করে কভার দাও। রক্তের চ্যাপ্টারটা ছাত্রদের মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন করার জন্য প্রধান টার্গেট থাকে, ওনারা কোশ্চেন রক্তের চ্যাপ্টারের উপরেই করে, এবং বোর্ডে তো সৃজনশীল আসে, বোর্ডে তো আসেই, সেটা নিয়ে তো কোনো টেনশন করার কিছুই নাই। তো আমরা মোটামুটি আজকে আমাদের চ্যাপ্টারের শেষ দিকে,
আজকে কোনো কুইজ থাকতেছে না বায়োলজিতে, সবসময় কুইজ থাকবে না। কুইজ হচ্ছে এমন একটা স্পেসিফিক জিনিস, এটা মাঝে মাঝে হঠাৎ করে আসবে, খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর আসবে। যেমন লাস্ট দুইটা ক্লাসের টপিকগুলো গুরুত্বপূর্ণ ছিল, ওগুলোর উপর কুইজ ছিল। আজকে কুইজ থাকতেছে না, ইনশাল্লাহ সামনে আবার বায়োলজিতে কুইজ আসবে। সেই পর্যন্ত তোমরা আশা নিয়ে থাকো, আশাই মানুষের একমাত্র ভরসা। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।